গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল পর্ব ৫। বিদেশে যাওয়ার পর থেকেই এ দেশের প্রতি তার একটা বিরক্ত জমেছিল। সেটা এখনো কাটেনি। কফি শেষ হয়ে গেল, এখন অনেক কাজ। সোনালি এবং সুব্রতকে ডাকা দরকার। আজ কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা, অর্ডার এবং প্রোডাকশন সংক্রান্ত খোঁজ খবর এবং অন্যান্য বিষয় নিয়ে তাদের এ সময়ে কথা হয়। মনোজ খানিকক্ষণ বসে রইল চুপচাপ। ডেলিগেটরা ফিরে গেছে। আদ্রের মৃতদেহ এতদিনে কবরস্থ হয়ে গেছে নিশ্চয়ই। শুধু একটা দাগ থেকে গেল, মুখে একটা তেতো স্বাদ। মনোজ ইন্টারকম তুলে প্রথমে সুব্রতকে ডাকল। গুড মর্নিং স্যার। মর্নিং সুব্রত। সুব্রত এমন একটা ছেলে যাকে দেখলেই ভালো লাগে। বেশ বাঙালি ধরনের সুপুরুষ, অনেকটা জমিদারদের মতো অভিজাত চেহারা। আসলে বোধহয় ওরা জমিদারি, এর পদবি রায়চৌধুরী। বয়স ২৮-২৯-এর মতো হতে পারে। বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রি বা ডিপ্লোমা কিছু একটা আছে, যা মনোজ ভালো করে জানে না। এসব স্টাফ নিয়োগ করেছে রোজমারি নিজে দেখে শুনে। কোনো নির্বাচনই খারাপ বলে মনে হয় না মনোজের। সুব্রত বসল। আজ তেমন কোনো গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট নেই স্যার। নেই? না, ফিনান্স সেক্রেটারির সঙ্গে একটা মিটিং ছিল, কিন্তু তিনি জরুরি কাজে দিল্লি গেছে। মনোজ মৃদু হেসে বলল, আমি যে মিটিং অপছন্দ করি সেটা তুমি টের পেয়ে গেছ না? হ্যাঁ স্যার, মিটিংগুলো একটু বোরিং। মনোজ একটু চুপ করে থেকে বলল, খুব বোরিং। আপনি আজ রিল্যাক্স করুন স্যার। আচমকা মনোজ জিজ্ঞেস করল, পুলিশের সঙ্গে তোমার জানাশোনা কেমন সুব্রত? নো এনি বিগ গাই? না স্যার, আমার চেয়ে আপনি বেশি চিনেন। কিন্তু কেন? মনোজ মাথা নেড়ে বলে, সেভাবে চিনি না, জাস্ট সোশ্যাল মেলামেশা একটু আধটু। কারণটা হচ্ছে রোজমারিকে কেউ একজন সেদিন লাল গোলাপ পাঠিয়ে একটু রসিকতা করেছে। লাঞ্চ টেবিলেও লাল গোলাপ ছিল, যদিও ইনস্ট্রাকশন ছিল অন্যরকম। আর আইপলক নামে একজন লোক নাকি কাণ্ডটা ঘটিয়েছে। শুনেছি স্যার। আমি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু রোজমারির টেনশন হচ্ছে। আমি লোকাল থানায় একটা রিপোর্ট করেছিলাম, ওরা ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে না। ভাবছি একটা পুলিশ ইনভেস্টিগেশন হলে কেমন হয়। সুব্রত সামান্য গম্ভীর হয়ে বলল, আপনি কথাটা বলার আগেই আমি নিজে সামান্য ইনকোয়ারি করেছি। ফুলওয়ালার বক্তব্য হলো লোকটা ইনস্ট্রাকশন দিয়েছে টেলিফোনে এবং ইংরেজিতে। পেমেন্টের টাকাটা খামেপুরে আগের দিন ওদের লেটার বক্সে রেখে যায়। তাহলে তো চিন্তার কথা সুব্রত। সুব্রত মাথা নেড়ে বলে, চিন্তার কিছু নেই স্যার। বোধহয় ওর কোনো বন্ধু বান্ধবী কাজটা করেছে। এখানে তো ওর অনেক বন্ধু। মনোজ একটু অসহায় গলায় বলে, তাহলে তো ভালোই। রোজের সাহসী মহিলা, সহজে ঘাবড়ায় না, কিন্তু এই ঘটনার পর থেকে একটু নার্ভাস। পুলিশ যাতে ব্যাপারটা একটু দেখে, সে ব্যাপারে আমি দেখব স্যার। দেখো, এবার সোনালীকে দেখা যাক। লেট আস স্টার্ট আওয়ার মর্নিং সেশন। সোনালী এলো, রোজকার মতোই গম্ভীর মুখ, হাতে ফাইল। প্রথমে কয়েকটা চিঠিপত্রে সই করিয়ে নিল, তারপর বসল। মনোজ কিছুক্ষণ চুপ করে থেকে সোনালীকে বলল, সেই সুধাকর দত্ত লোকটার কি খবর মিস সোম? কোনো খবর পাইনি তো। লোকটা কি এখনো এদেশে আছে? তাও জানি না। লোকটা একটু অদ্ভুত টাইপের না? সোনালী মৃদু স্বরে বলল, হ্যাঁ।
কি মনে হলো আপনার সেদিন? আপনি তোকে কারখানা দেখাতে নিয়ে গিয়েছিলে। লোকটার সঙ্গে কিছু গ্যাজেটস ছিল, ওয়াকি-টকি ধরনের। আর কিছু? একটু বেশি জানতে চাইছিল। সচি ইনকর্পোরেটেড সম্পর্কে কৌতূহলটাই বেশি। সচি? ওর আসল নাম সাক্কি। কি জানতে চায়? আমরা সাক্কির সঙ্গে ব্যবসা করি কিনা সাক্কি আমাদের স্টেডি ক্লায়েন্ট। সেটা আমি ওকে বলিনি। লোকটাকে আমার ভালো লাগেনি বলেই বলিনি। বললেও ক্ষতি ছিল না। সাক্কি এক্সপ্লোসিভ নিয়ে কাজ করত। ইদানিং সলিড ফুয়েল নিয়ে কাজ করছে। গোপন করার কিছু নেই। কিন্তু লোকটা ইন্টারেস্টেড কেন তা বোঝা যাচ্ছে না। সুব্রত, কিছু আন্দাজ করতে পারো? না স্যার। আমিও পারছি না। ইনফ্যাক্ট আমরা যে অ্যালয়টা তৈরি করি তা বিজ্ঞানের অনেক সম্ভাবনা খুলে দিয়েছে। শুনেছি এই এলিমেন্টটা নানা কাজে লাগে। কত রকম কাজে লাগে তা আমিও জানি না। সুব্রত একটু দ্বিধা করে হঠাৎ বলল, আদ্রে ছিলেন সাক্কির ফুল এক্সপার্ট। মনোজ মাথা নেড়ে নেড়ে বলল, ওদের যে কি তা আমি জানি না। রোজই জানে হয়তো, তবে হাই পাওয়ার ডেলিগেশন। আদ্রের মৃত্যুটা খুব আকস্মিক, ভেরি ডিস্টার্বিং। ডেলিগেটদের লিডার রীতিমতো ক্ষুব্ধ, কিন্তু আমাদের তো দোষ নেই। হার্ট অ্যাটাকের জন্য আমরা তো আর দায়ী হতে পারি না। সুব্রত মৃদুস্বরে বলল, ওদের সন্দেহ আত্রে পয়জনিংয়ে মারা গেছে। মনোজ অবাক হয়ে বলে, পয়জনিং? কিন্তু সেরকম হলে ডাক্তাররা ডেথ সার্টিফিকেট তো দিত না। পয়জনিং নানান রকমের হয় স্যার, অনেক সময়ে ধরা যায় না। তাই ওরা ডেড বডি নিয়ে গেছেন দেশে গিয়ে অটোপসি করাবে। অটোপসি? মাই গড! সুব্রত অপ্রস্তুত হয়ে বলল, ওদের কথাবার্তা শুনে তাই মনে হয়। কিন্তু পয়জনিংয়ে বা হবে কেন? কি কারণে? বলা মুশকিল স্যার। মনোজ খানিকক্ষণ ঝিম মেরে বসে রইল। তারপর বলল, তুমি আমার দুশ্চিন্তাটা বাড়িয়ে দিলে সুব্রত। আমাদের দুশ্চিন্তা করার কিছু নেই। ওদের ব্যাপার ওরা বুঝুক, আমাদের কি? ফুড পয়জনিং মনে করছে কি? না স্যার, ওদের সন্দেহে এটা খুদ সর্বনাশ। এটা ভয়ঙ্কর কথা। আপনি রিল্যাক্স করুন স্যার। আমার মনে হয় ওরা একটু বাড়াবাড়ি করছেন। এটা আসলে হয়তো নর্মাল ডেথ। মনোজ সোনালির দিকে চেয়ে বলল, কফি খাবেন? না। কাইন্ডলি আমার আর সুব্রতর জন্য দুটো কফির কথা বলে দিই। সোনালি উঠে গিয়ে বেয়ারাকে কফির কথা বলে এলো। মনোজ খানিকক্ষণ চুপচাপ থেকে ঘটনাবলী সাজানোর চেষ্টা করল মনে মনে। পারল না। মানসিক শৃঙ্খলা বলতে এখন তার কিছু নেই। কফি এলো। দুজনে নিঃশব্দে কফি শেষ করার পর মনোজ বলল, তাহলে আজ আর আমার কিছুই করার নেই? সুব্রত বলল, না স্যার, আমি তাহলে ল্যাবরেটরিতে গিয়ে কিছু কাজ করি। অনেকদিন রিসার্চ ওয়ার্ক কিছু করা হয়নি। সুব্রত গলা খাকারি দিয়ে খুব সতর্ক গলায় বলল, স্যার, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা সুব্রত? এখানে যে অ্যালয় তৈরি হয় সেটা কি খুব রেয়ার অ্যান্ড এক্সক্লুসিভ? মনোজের ভ্রু একটু কুঁচকে গেল। তারপর একটু ভেবে সে বলল, বিজ্ঞানে নিত্য নতুন অনেক জিনিস তৈরি হচ্ছে, তার মধ্যে বিস্তর বাই প্রোডাক্টও আছে। অনেক সময় দেখা যায় কোনো একটা বাই প্রোডাক্ট মূল জিনিসটার চেয়েও ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে। আমরা যে অ্যালয়টা তৈরি করি তার প্রসেসটা কমপ্লিকেটেড। একজন জার্মানি বৈজ্ঞানিক এটা প্রথম তৈরি করে। তখন এটার ইউটিলিটি সম্পর্কে তেমন ধারণা ছিল না। কিন্তু দেখা যাচ্ছে অনেক সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রিতে এটার ডিমান্ড রয়েছে। এক্সপ্লোসিভ বলা যাবে না, কারণ পৃথিবীতে অ্যালয় আরও কোথাও কোথাও তৈরি হয়, তবে বেশি নেই এ কথাটি। ইস্টার্ন জোনে আমরাই শুধু তৈরি করছি।
কিন্তু এ কথা কেন জিজ্ঞেস করলে? এমনি জাস্ট কৌতূহল। মনোজ একটু ভেবে খুব চিন্তিতভাবে বলল, এমন হতে পারে যে আমরা যা ভেবে জিনিসটা তৈরি করছি অন্য কেউ সেটা সেভাবে ব্যবহার করছে না। এমন হওয়া অসম্ভব নয় যে এ জিনিসটার এমন কিছু প্রপার্টি যা ইউসেজ আছে যা আমরা এখনো জানি না। সেটা কিরকম স্যার? আপনি নিজেও তো সায়েন্টিস্ট, আপনি কেন জানবেন না? মনোজ স্থান হেসে বলল, আমি সায়েন্টিস্ট ঠিকই, কিন্তু উর্বর মস্তিষ্কের মানুষের অভাব তো নেই। এই অ্যালয় হয়তো অন্য কোনো ম্যাটারের সঙ্গে রিয়্যাক্ট করে, তার হয়তো জটিল প্রক্রিয়া আছে। সব কি আমাদের পক্ষে জানা সম্ভব? আপনি কি মনে করেন অ্যালয়টা বিপজ্জনক? না সুব্রত, অ্যাপারেন্টলি বিপজ্জনক নয়, কিন্তু জিনিসটা নতুন। এখনো এর সব প্রপার্টি নিয়ে গবেষণা হয়নি। আমাদের ল্যাবরেটরিতে তো সবসময় জিনিসটা নিয়ে রিসার্চ হচ্ছে। আমি টেকনিক্যাল লোক নই স্যার, বিজ্ঞানের কিছুই জানি না, কিন্তু আমার মনে হচ্ছে অ্যালয়টা কারো কারো কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে। তুমি কি বলতে চাও রোজমারিকে সেজন্যই ভয় দেখানো হচ্ছে? তা জানি না স্যার, মনোজ চিন্তিত মুখে চেয়ে থেকে বলল। কারখানাটা অনেকে বহু টাকায় কিনতেও চাইছে। হ্যাঁ স্যার, জানি। মনোজ অসহায়ভাবে হাত উল্টে বলল, কিছুই বুঝতে পারছি না। দেয়ার মাস্ট বি এ প্যাটার্ন সামহোয়ার। আদ্রেকে যদি খুন করা হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমাদের খুব নিশ্চিন্ত থাকা চলবে না। তুমি আমাকে ভাবিয়ে তুললে। সোনালি মাথা নিচু করে বসেছিল, একটি কথাও বলেনি। তার দিকে চেয়ে মনোজ বলল, মিস সোম, আজকের দিনটা আমি ল্যাবে কাটাতে চাই। রোজমেরি আজ একটা অনাথ আশ্রমে গেছে, আপনারা এদিকটা একটু ম্যানেজ করবেন। আই মাস্ট নট বি ডিস্টার্বড। সোনালি উঠে গিয়ে বলল, ঠিক আছে। চিন্তিত মনোজ উঠে পড়ল। মিটিং শেষ। সোনালি নিজের ছোট ঘরখানায় এসে তার কাজকর্ম নিয়ে ব্যস্ত রইল কিছুক্ষণ। তারপরেই ফোন এলো। সোনালি দি, বলুন। বস কি একটু ভয় পেয়েছেন? হ্যাঁ সুব্রত বাবু, ওভাবে বলাটা আপনার ঠিক হয়নি। একটু অ্যালার্ট করার দরকার ছিল, এতে উনি সতর্ক হবে। ওর এখন সত্যিই বিপদ। কিসের বিপদ? আপনি ভিকিস মবের নাম শুনেছেন? শুনবো না কেন? ভিকিস মব ফিল্ডে নেমে পড়েছে। তার মানে? মানে বিপদ। কিছু বুঝতে পারছি না। আমিও কি ছাই পারছি, তবে আপনি যার নাম শুনলেই চটে যান, সে ভদ্রলোকের সঙ্গে আমার মাঝে মাঝে টেলিফোনে কথা হচ্ছে। উনি খবরটা দিয়েছেন। খবর কি? সেটা আপনার জানার দরকার নেই, তবে গোপীদাও এখন বেশ ঝামেলার মধ্যে আছে। তাতে আমাদের কি? একটু আমাদেরও ব্যাপার আছে। যতদূর মনে হচ্ছে অ্যালয়টা নিজেই গন্ডগোল। সোনালি একটু চুপ করে থেকে বলল, আমাদের কি কিছু করার আছে? না, কিন্তু সতর্ক দৃষ্টি রাখা ভালো। ঠিক আছে। আর একটা কথা। কি? মিস্টার সুধাকর দত্ত ইন্টারপোল এখনো কলকাতাতেই আছেন। তাই বুঝি? হ্যাঁ, আমি তাকে দেখতেও পাচ্ছি। এইমাত্র আমাদের রিসিপশনে ঢুকলো এসে। রিসিপশন থেকে যে টেলিফোনটা আশা করেছিল সোনালি, সেটা এলো বটে, কিন্তু এলো আরো 10 মিনিট পর। মিস সোম, আপনার সঙ্গে মিস্টার সুধাকর দত্ত দেখা করতে চান। সোনালি ভেবে পেল না 10 মিনিট দেরি হলো কেন এবং সুধাকর তার কাছে কি চায়। সে শুধু বলল, 5 মিনিট পরে পাঠিয়ে দিন। 5 মিনিট সময়টা দরকার। এই 5 মিনিট তাকে মন ও চিন্তা ভাবনাকে গুছিয়ে নিতে হবে। লোকটা তাকে প্রশ্ন করবেই, কিন্তু জেরা করার মতো করে নয়, খুব প্রাসঙ্গিকভাবে এবং সারল্যের সাথে। অনেকটা বাচ্চা ছেলেদের মতো এটা কি ওটা কি গোছের হটকারী প্রশ্ন। কিন্তু ওগুলোই হলো বেশি বিপজ্জনক। ছদ্মমূরখে থাকা ওইসব প্রশ্নই মানুষের সতর্কতাকে
খণ্ডল করে দেয়। সুধাকরের এখনো অনেক কিছু জানা বাকি, কিন্তু সোনালি তাকে সবকিছু বলতে চায় না। তাই কি বলবে এবং কি বলবে না তা এখনই ঠিক করে নেওয়া দরকার। সোনালি চেয়ারে মেরুদণ্ড সোজা করে বসে ধ্যানস্থ হলো। এ ধ্যানের প্রক্রিয়া তার খুব প্রিয়। এতে মনের শক্তি বাড়ে, ইচ্ছা শক্তিরও বৃদ্ধি ঘটে। 5 মিনিট পর দরজায় মৃদু ও ভদ্র কণাঘাত। সোনালি তার কম্পিউটার মনিটরের ওপর চোখ রেখে ব্যস্ততার ভাবটি শরীরে ফুটিয়ে রেখে সামান্য অধৈর্যের গলায় বলল, কামিন। সুধাকরের চেহারাটা সত্যিই অ্যাথলেটদের মতো। একখানা আরা মাল্টিকালার স্ট্রাইপের টি শার্ট পরে আছে বলে শরীরের ছমছমে ভাবটা বেশ ফুটে উঠেছে। হয়তো স্পোর্টসম্যান ছিল। সুধাকর তার ঝকঝকে দাঁত দেখিয়ে একটু হেসে বলল, চালাতে না, আপনি বোধহয় খুব ব্যস্ত। সোনালি একটু ক্লান্তির অভিনয় করে বলল, না ঠিক আছে, আপনি বসুন। টেবিলের ওধারে মুখোমুখি বসল সুধাকর, একটু চিন্তিত, একটু গম্ভীর। আগের দিন বেশ বাচাল ছিল। মিস সোম, আপনার পক্ষে কি একটা কাজ করা সম্ভব? সোনালি উদ্বিগ্ন হয়ে বলল, কি কাজ? আমাকে 1 কাপ কফি খাওয়ানো কি আপনার পক্ষে কঠিন হবে? সোনালি তার ইচ্ছার বিরুদ্ধেই একটু হেসে বলল, না, কঠিন আর কি। বেল বাজিয়ে বেয়ারাকে কফির কথা বলে দিয়ে সোনালি বলল, এবার দরকারের কথাটা বলুন। সুধাকর যেন একটু অবাক হয়ে বলল, দরকার? না, দরকার তো কিছুই নেই, জাস্ট প্যারিসে ফিরে যাবার আগে একবার দেখা করে যাওয়া। প্যারিসে ফিরে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করার কি দরকার তা বুঝল না সোনালি। বলল, ও বাই দা বাই, গোপীনাথ বাবুকে আপনার কোনো মেসেজ দেওয়ার আছে কি? থাকলে আমাকে দিতে পারে। বা যে কোনো জিনিস, অনেকে তো এখান থেকে আমসত্ত্ব, পাটালি গুড় আর বাংলা বই পাঠায়, তাও দিতে পারেন। সোনালির মুখখানা কঠিন হয়ে গেল। নিরাসক্ত গলায় বলল, আপনি ভুলে গেছেন যে ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তিনি কোথায় আছেন তাও জানি না। সুধাকর জিভ কেটে বলল, তাই তো, ইস, ছি ছি, বড্ড ভুল হয়ে গেছে। ডিভোর্সের কথাটা আমার খেয়ালই ছিল না। অভিনয়টা চমৎকার করল সুধাকর, কিন্তু সেটা অভিনয় বলে বুঝে নিতে সোনালির কষ্ট হলো না। সে মনিটার দিকে চেয়ে অকারণেই একটা পুরনো প্রোগ্রাম রিকল করল। সুধাকর খুবই লজ্জিতভাবে সপ্তোক্তি করল, অবশ্য উনি বোধহয় এখন প্যারিসেও নেই, আছেন রোমে ওর হেডকোয়ার্টার্সে। যেখানেই থাকুক আমার কিছু যায় আসে না। সে তো বটেই, বলে সুধাকর খুব চিন্তিত মুখে বসে রইল। আর কিছু বলবেন? না না, আপনি কাজ করুন, আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো। সোনালি জবাব দিল না। আবার কিছুক্ষণ চুপচাপ থাকার পর সুধাকর বলল, আপনি বোধহয় রোমে থাকতেন না? না, জুরিখে। চলে এলেন কেন? সোনালি বিরক্ত হয়ে বলল, চলে আসবো না কেন? আমি তো বিদেশে থাকতে যাইনি। বিয়ে ভাঙার পর চলে আসতে ইচ্ছে হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। তখন বোধহয় মিস্টার বোস সাক্ষীতে জয়েন করেননি, না? না। বাই দা বাই, সাক্ষীর সঙ্গে আপনাদের কানেকশনটা চেক করে দেখেছেন? দেখেছি। সাক্ষী আমাদের ক্লায়েন্ট। বানানোর উচ্চারণের তফাৎটা জানা ছিল না বলে সেদিন জানতে পারিনি। একটা কথা বলবেন, সাকিব পার্সেজের পরিমাণ কি এখন একটু বেড়ে গেছে? বেড়ে থাকতে পারে। সাকি কি আপনাদের ইউরোপিয়ান এজেন্ট? না, আমরা সাক্ষীকে এজেন্ট হিসেবে আপ্যায়ন করিনি। তার প্রোডাকশন কিনে নেন, তারপর কি করে তা জানি না। ঠিক কথা। মিস সোম, সাকি ঠিক কিসের বিজনেস করে তা কি আপনি জানেন? খুব ভালো করে জানি না, শুনেছি এক্সপ্লোসিভ অ্যান্ড কোরিলেটেড থিংস। বাহ, এই তো অনেক জানে।
সাকি নামকরা কোম্পানি, সবাই জানে। আমিই বরং কম জানি। গোপীনাথ বাবু যে এই কোম্পানিতে আছেন তা আপনি জানতেন না, না? না, আমি ওর কোনো খবর রাখি না। ঠিক কথা। আফটার অল হি হ্যাজ ডেজার্টেড ইউ। প্রসঙ্গটা আর না তুললেই খুশি হব। সরি, গোপীনাথ বসু ইজ নাও এ ফ্লাই ইন ইউর এভমেট। কিন্তু ওর প্রসঙ্গটা উঠছে কেন জানেন? হি ইজ এ বিগ গাই ইন হিজ ফিল্ড। হতে পারে। আই অ্যাম নট ইন্টারেস্টেড। সে কথা তো ঠিকই। আচ্ছা মিস সোম, আপনাকে কি একটা গুরুতর প্রশ্ন করতে পারি? ভ্রুকুচকে সোনালি বলে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, কফি আসতে এত দেরি হচ্ছে কেন বলুন তো? সোনালি ফের একটু হাসল এবং বেল বাজানো। প্রায় সঙ্গে সঙ্গেই ট্রেতে 2 কাপ কফি নিয়ে বেয়ারা ঢুকল। বেয়ারা কফি রেখে চলে যাওয়ার পর সুধাকর তার কফিতে একটা চুমুক দিয়ে বলল, বাহ, চমৎকার। এরকম কফির জন্যই বেঁচে থাকাটার একটা মানে খুঁজে পাওয়া যায়। সোনালির মনে হলো কথাটা বড্ড বাড়াবাড়ি এবং বাহুল্য। সে মৃদুস্বরে বলল, আপনি বুঝি খুব কফি খান? হ্যাঁ, তবে এরকম নয়। পারকোলেটরে তৈরি করা হাফ ব্ল্যাক তেতো কফি। ব্ল্যাক কফি ইজ এ মাস্কুলিন ড্রিঙ্ক। আর এটা বুঝি ফেমিনিন? না না, তা নয়। এটাও চমৎকার, অত্যন্ত চমৎকার। ধন্যবাদ। সোনালি লোকটাকে মনে প্রাণে অপছন্দ করতে চাইছে না, আবার লোকটাকে তার খারাপও লাগছে না। এরকম বিপরীত প্রতিক্রিয়া তারা কখনো হয় না। হঠাৎ সোনালি বেমাক্কা প্রশ্ন করল, সাক্ষীকে নিয়ে আপনি এত চিন্তিত কেন মিস্টার দত্ত? সুধাকর কফির কাপে তার অখণ্ড মনোযোগ অব্যাহত রেখেই খুবই মৃদুস্বরে বলল, গুজব। সাকিকে নিয়ে হাজার গুজব। কিসের গুজব? সেসব আপনার জানার দরকার নেই। সুখে থাকতে ভূতের কিল খাবেন কেন? এসব কারবারে যত না জেনে থাকা যায় তত ভালো। তাই বুঝি? ঠিক তাই। এই যে আমি 1000 মাইল দৌড়ে মরছি, তার অধিকাংশই হলো পণ্ডশ্রম। চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে ছোটার মতো বোকামি। ওয়াইল্ড গুডস চেজ। সাকি নিয়ে যা রটেছে তাও এরকম ব্যাপারই হতে পারে। তাই বুঝি? আচ্ছা মিস সোম, আপনি নিজের সাকিকে নিয়ে চিন্তিত নন তো? অবাক হয়ে সোনালি বলল, আমি আমি কেন সাকিকে নিয়ে চিন্তিত হব? ঠিক ঠিক, তাই তো। আপনার তো টেনশনের কোনো কারণ নেই। না, নেই। আপনার বোস মনোজ সেনের আছে কি? ওর কথা আমি কি করে বলবো? হুম, তাও তো বটে। আপনি তো আর থর্ড রিটার্ন নন। আচ্ছা, উনি এমনিতে তো ভালোই, নাকি? হ্যাঁ, ভালোই তো। আমারও তাই মনে হলো। বেশ লোক। তবে ভালো লোকেরা তেমন বুদ্ধিমান বা যাকে চালাক চতুর চটপটে বলে মনে হয় তা হন না, তাই না? সোনালি একটু হাসল, কিছু বলল না। আপনার কি মনে হয় মনোজবাবু খুব বুদ্ধিমান? সোনালি মুখটা গম্ভীর করে বলল, বোকা হলে কি আর এত বড় কারখানা তৈরি করতে পারতেন? হ্যাঁ হ্যাঁ, সেটাও একটা পয়েন্ট। সোনালি এবার সুধাকরের চোখে অপট চোখ রেখে ঠান্ডা গলায় বলল, আপনি নিশ্চয়ই গাল গল্প করার জন্য আমার কাছে আসেননি। কি জানতে চান স্পষ্ট করে বলুন। খুবই বিব্রত হয়ে সুধাকর কফির কাপটা রেখে বলল, এই দেখুন, আমি আপনাকে ডিস্টার্ব করে ফেললাম। আসলে আমি একটু মাঠ হলো, কিছু মনে করবেন না। আমার বোধহয় এখন বিদায় নেওয়া উচিত বলে। ভ্রুকুচকে সোনালি বলল, প্রয়োজন শেষ হয়ে থাকলে অবশ্যই বিদায় নিবেন। সুধাকর উঠতে গিয়েও ফের বসে বলল, প্রয়োজন? প্রয়োজনের কথা বলেই তো মুশকিলে ফেললেন। আপনার কোম্পানিটি এত লোভনীয় যে সেটাকে প্রয়োজন বলে ধরে নেওয়া যায়। মিস্টার দত্ত, ফ্ল্যাটারি আমি পছন্দ করি না।
সুধাকর খুবই অপ্রতিভ হয়ে বলল, যথার্থ বলেছেন, ফ্ল্যাটারি জিনিসটা বোধহয় ভালো নয়, তবু মানতেই হবে যে জিনিসটা খুবই প্রয়োজনীয়, অবশ্য বিশেষ খুবই কাজে লাগে। কিন্তু ভুল জায়গায় হলে উল্টা ফলও হতে পারে। সুধাকর দত্ত ঘন ঘন নেতিবাচক মাথা নাড়া দিয়ে বলল, আমি আপনাকে মোটেও ফ্ল্যাটারি করিনি। এ যুগের প্রয়োজন অনুযায়ী যেমন হওয়া উচিত আপনি ঠিক তেমনই, আপরাইট, স্পষ্টবক্তা এবং সাহসী। ইউ আর রিয়েলি এ গুড কোম্পানি। আপনার কথা কি শেষ হয়েছে মিস্টার দত্ত? হ্যাঁ হ্যাঁ, এবার আমি উঠব, আসো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মিস সোম, লাল গোলাপের ব্যাপারটা কি একটু বলতে পারেন? লাল গোলাপ? গুজবই হবে, তবে শুনেছি রোজমেরি সেনকে কে বা কারা লাল গোলাপ পাঠিয়ে ট্রেক করেছে। সোনালি ফের ভ্রু কুচকায়, তারপর বলে, ট্রেড হবে কেন? হয়তো কেউ রসিকতা করেছে। আপনি তাই মনে করেন? আমার মনে করায় কি যায় আসে বলুন? তা বটে, তবে প্রত্যেকেরই নিজস্ব কিন্তু ব্যক্তিগত ডিডাকশন আছে। আপনার ডিডাকশন কি বলে? সেটা তো বললামই। রসিকতা? তাহলে তাই হবে। কিন্তু এরকম রসিকতা কে পড়তে পারে বলুন তো? তা জানি না, তবে মিসেস সেনের অনেক বন্ধু আছে কলকাতায়। তাই নাকি? হ্যাঁ। সুধাকর কিছুক্ষণ চিন্তিত মুখে সোনালির দিকে চেয়ে থেকে হঠাৎ বলল, অঙ্কটা মিলছে না। কিসের অঙ্ক? আমার ব্যক্তিগত ডিডাকশন, সেখানে কিছু গন্ডগোল হচ্ছে। তার মানে? আদ্রে এবং লাল গোলাপ দুটো এক হাতের কাজ নয়। বাট হু ইজ দ্য সেকেন্ড পার্টি? কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। সরি সরি, আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যালাউড। তাই নাকি? আগে হ্যাঁ, রোজবারে বোধহয় খুবই বুদ্ধিমতী না? হ্যাঁ। এই প্রজেক্টটা কি উনিই চালান? তা কেন? মিস্টার সেনও আছেন। দুজনের মধ্যে কাকে আপনার বেশি এফিসিয়েন্ট বলে মনে হয়? দুজনকেই সমান এফিসিয়েন্ট বলে মনে হয়। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে কিছু কমেন্ট করতে বলছি না, জাস্ট সিম্পল কৌতূহল। কিছু মনে করবেন না। মনে করিনি, কিন্তু আমি এখন আমার কাজ করব। জি জি, সত্যিই আমি একটা ইডিয়েট। আপনার মূল্যবান সময় অনেকটাই নষ্ট কর। আমি তাহলে আসি। আসুন। সুধাকর উঠল এবং দরজার কাছে বরাবর গিয়ে ফিরে এলো। আচ্ছা মিস সোম, এই যে অ্যালয়টা তৈরি করছেন, এর কোনো পিকুলিয়ার ইউসেজের কথা কি কিছু আপনি জানেন? সোনালি একটু হেসে বলল, আমি নন টেকনিক্যাল হ্যান্ড, আমার কাজ করেসপন্ডেন্স অ্যান্ড অফিস অ্যাডমিনিস্ট্রেশন। ওসব ব্যাপার আমার জানার কথা নয়। তাও তো ঠিক কথা, আমারই ভুল। কিন্তু অনেক সময় অনেক কিছু তো আন্দাজও করে মানুষ। মাথা নেড়ে বিরক্ত সোনালি বলল, না, আমারও তো আন্দাজ করার মতো ক্ষমতা নেই। মিস সোম, ইউ আর রিয়েলি এ গুড কোম্পানি। ধন্যবাদ। আচ্ছা তাহলে গোপীনাথ বাবুকে আপনার কোনো মেসেজ দেওয়ার নেই? সোনালি কঠিন দৃষ্টিতে বলল, আমার মনে হচ্ছে আপনি ইচ্ছা করে আমাকে উত্ত্যক্ত করতে চাইছেন। জিভ কেটে সুধাকর বলল, তা নয় তা নয়, আসলে আমি তো এখনো রোমেই যাচ্ছি। দের ইজ এ পসিবিলিটি অফ এ চান্স মিটিং। ঠিক আছে মিস সোম, আমি যাচ্ছি। আসুন। সুধাকর দত্ত চলে যাওয়ার পর সহজ হতে পারল সোনালি। আবার তার লোকটাকে খারাপও লাগছে না। যদি আবারও কখনো দেখা হয় তাহলে সোনালি অন্তত বিরক্ত হবে না। লোকটা খুবই অদ্ভুত, বিরক্তিকর, অস্বস্তিকর, কিন্তু আকর্ষক। সোনালি কাজকর্ম শুরু করতে যাচ্ছিল, টেলিফোন বাজল। সোনালিদি, আমি সুব্রত। হ্যাঁ বলুন। দত্ত তো চলে গেল দেখলাম। হ্যাঁ, খুব জ্বালিয়েছে নাকি আপনাকে? একটু। কেন যেন লোকটাকে আমার বিপজ্জনক মনে হয়। হতে পারে। ভেবে কি করবেন?
গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বিড়াল সাদা বেড়াল পর্ব ৫।